আমাদের শব্দ ও পদের আলোচনায় প্রধানত যে 5 রকমের পদ আছে, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। আমি বিশেষ্য পদ, সর্বনাম পদ পড়িয়ে দিয়েছি। বিশেষণ পদ তারও ভাগ হয়েছে, তবে বিশেষণ পদের প্রয়োগের দিক দিয়ে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমাদের বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণে আমরা যে বিশেষণ পদ ব্যবহার করি, সেই বিশেষণ পদগুলির প্রয়োগের দিক থেকে এক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। একটি পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, একের বেশি একাধিক পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, একটা বাক্যাংশ বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, শব্দদ্বৈত বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার একটা গোটা বাক্য অন্য একটি বাক্যের বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। এই যে বিশেষণের প্রয়োগ বৈচিত্র্য, সেই দিক দিয়ে আমরা বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করেছি। এখানে 8 রকমের ভাগ করা হয়েছে। একপদী বিশেষণ, বহুপদী বিশেষণ, বাক্যাশ্রয়ী বিশেষণ, ধ্বন্যাত্মক বিশেষণ, শব্দদ্বৈতাশ্রয়ী বিশেষণ, পদান্তরিত বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। তাহলে প্রয়োগ বৈচিত্র্যের দিক দিয়ে আমরা বিশেষণকে এই 8 ভাগে ভাগ করেছি। বিশেষণ পদ কি আমরা জেনে গেছি, যে বিশেষণ পদ সব পদকে যে বিশেষিত করতে পারে সেই হচ্ছে বিশেষণ পদ। এরপর বিশেষিত করার প্রেক্ষিতে তাদের নাম আলাদা আলাদা। বিশেষণকে বিশেষিত করতে পারে, সর্বনামকে বিশেষিত করতে পারে, ক্রিয়াপদকেও বিশেষিত করতে পারে, আবার বিশেষণ নিজেকেও বিশেষিত করতে পারে, অব্যয়কেও পারে। অব্যয় বিশেষণ আমি তোমাদের জানিয়েছি। এখন সেটা হচ্ছে এই প্রয়োগ বৈচিত্র্যের দিক থেকে বিশেষণের ভাগগুলি আলোচনা করব। একপদী বিশেষণ নামটা শুনেই তোমরা বুঝতে পারছ যে একটা পদ যখন বিশেষণ হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে বলবো আমরা একপদী বিশেষণ। বা একটি পদের দ্বারা যে বিশেষণ পদ গঠিত হয় তাকে একপদী বিশেষণ বলে। যেমন লাল জামা, নীল ফুল। এই যে লাল জামা, জামাটাকে বিশেষিত করছে লাল পদটি, লাল বিশেষণ এবং একটি পদ, তাই এই লাল জামা, লালটি একপদী বিশেষণ। কাঁকুড়ে পদ, তারপর অজানা, অজানা পদ। এই যে অজানা, কাঁকুড়ে, এগুলি একটি পদের দ্বারা বিশেষণ পদটি গঠিত হয়েছে, তাই এগুলিকে বলা হবে একপদী বিশেষণ। এরপর বহুপদী। বহুপদী নামকরণটা তো তোমরা বুঝতে পারছো, একের বেশি, 2, 3 এরকম পদগুলি যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বহুপদী বিশেষণ বলব। অর্থাৎ যে বিশেষণ পদ একের অধিক পদ নিয়ে গঠিত সেই পদগুলিকে বলব বহুপদী বিশেষণ। নানা রঙের দিন, এই যে নানা রঙের দিন, দিনটাকে বিশেষিত করছে নানা রঙের এই দুটি পদ মিলে, তাই একে বলা হবে বহুপদী বিশেষণ। পাড়া ঘুরে বেড়ানো মেয়ে, মেয়েকে বিশেষিত করছে পাড়া ঘুরে বেড়ানো, এই 3টি পদ একসাথে মেয়েটিকে বিশেষিত করছে, তাই পাড়া ঘুরে বেড়ানো এই 3টি পদকে একসাথে বলবো বহুপদী বিশেষণ। তারপর সুজলা, সুফলা, শস্য শ্যামলা এই বঙ্গভূমি। সুজলা, সুফলা, শস্য শ্যামলা এই বঙ্গভূমি। তাহলে বঙ্গভূমিকে সুজলা,
সুফলা, শস্য শ্যামলা এই পদগুলি বিশেষিত করছে। তাই এই পদগুলিকে সম্মিলিতভাবে আমরা বহুপদী বিশেষণ করব। এরপর হচ্ছে বাক্যাশ্রয়ী বিশেষণ। নামটা শুনে বুঝতে পারছো, একটা বাক্যাংশ বা একটা বাক্য যখন বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হবে তাকে আমরা বলবো বাক্যাশ্রয়ী বিশেষণ। তাহলে বাক্যের মধ্যে কোনো বাক্যখণ্ড বা বাক্যাংশ যখন বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হবে তাকে তখন বলবো বাক্যাশ্রয়ী বিশেষণ পদ। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে অনেক দেখে শুনে কাজ শিখেছে, অনেক দেখে শুনে কাজ শিখেছে এমন কর্মচারীর জন্য নবীনবাবু হন্যে হয়ে বেড়াচ্ছেন। তাহলে অনেক দেখে শুনে কাজ শিখেছে, এই যে বাক্যাংশ বা বাক্যটি বাকি বাক্যের অংশটিকে বিশেষিত করছে। তাই অনেক দেখে শুনে কাজ শিখেছে এই বাক্যাংশটিকে বাক্যের মধ্যে আছে, যদিও অনেক দেখে শুনে কাজ শিখেছে এটা একটা নিজেই বাক্য, কিন্তু একটি বড় বাক্যের মধ্যে আছে বলে তো বাক্যাংশ বলছে। তাই অনেক দেখে শুনে কাজ শিখেছে এই বাক্যাংশটিকে আমরা বাক্যাশ্রয়ী বিশেষণ বলব। এরপর হচ্ছে ধন্যাত্মক বিশেষণ। ধন্যাত্মক পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ফুটফুটে ছেলে, কনকনে শীত, এই যে কনকনে, ফুটফুটে, এগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ। বাস্তব ধ্বনির অনুকরণে যে সমস্ত শব্দগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় ধন্যাত্মক শব্দ। এই ধন্যাত্মক শব্দগুলো যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা ধন্যাত্মক বিশেষণ পদ বলব। তোমাদের শব্দ নির্মাণের 3টি কৌশলের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে সমাসের দ্বারা শব্দ তৈরি হয়, প্রত্যয়ের দ্বারা শব্দ তৈরি হয়, আর অনুষঙ্গ নিষ্পন্ন শব্দ, এই অনুষঙ্গ দ্বারাও শব্দ তৈরি হয়। এটাতে 3 রকমের শব্দ তৈরি হয়, ধন্যাত্মক শব্দ, অনুকারাত্মক শব্দ, আর একটা হচ্ছে শব্দদ্বৈত শব্দ। ধন্যাত্মক মানে হচ্ছে বাস্তব ধ্বনির অনুকরণে যেগুলো, ঝিমঝিম, ঝিরিঝিরি, এরকম একটা শব্দ। এর কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু আমাদের মস্তিষ্কে একটা বিশেষ ব্যঞ্জনা সৃষ্টি হয়। মস্তিষ্কে মানে আমাদের অনুভূতি জগতে, আমাদের অনুভূতি জগতে বিশেষ একটা ব্যঞ্জনার সৃষ্টি করে এই ধন্যাত্মক শব্দগুলো। এর নিজস্ব কোনো অর্থ নেই, আমরা শুধু অনুভূতি দিয়ে বুঝতে পারি। ঝিরিঝিরি, ঝমঝম, টাপুর টুপুর, এই যে শব্দগুলো, এগুলোকে ধন্যাত্মক শব্দ বলা হয়। ধন্যাত্মক শব্দের কোনো অর্থ নেই, কিন্তু অনুকারাত্মক শব্দগুলো কি না, একটা শব্দের প্রেক্ষিতে যখন, একটা অর্থপূর্ণ শব্দের প্রেক্ষিতে যখন আর একটা অর্থহীন শব্দ আসে তাকে অনুকার শব্দ বলে। যেমন মুড়ি টুড়ি, মুড়ির অর্থ আছে টুড়ির নেই, চাটা, চায়ের অর্থ আছে টায়ের নেই, এগুলি অনুকারাত্মক। আর যেহেতু আমাদের শব্দদ্বৈতাশ্রয়ী বিশেষণ আছে বা ধন্যাত্মক বিশেষণ আছে, সেই হিসেবে আমি তোমাদের এই অনুষঙ্গ নিষ্পন্ন 3টি শব্দের প্রসঙ্গ আমি আনলাম। তাহলে শব্দদ্বৈতাশ্রয়ী কি? দুটো শব্দ, কিন্তু দুটোরই অর্থ থাকবে। সকাল সকাল, হ্যাঁ, আবার বিপরীতার্থক হতে পারে। এই শব্দদ্বৈতাশ্রয়ী শব্দগুলোর আবার বিভিন্ন ভাগ আছে। বিপরীতার্থক দুটো শব্দের সমন্বয়ে শব্দদ্বৈত তৈরি হতে পারে, যেমন ভালো মন্দ, এটা বলা যেতে পারে। তারপর যে দলে দলে, গরম গরম ভাত, এই যে গরম গরম, দুটোরই অর্থ আছে। তাহলে শব্দ দ্বৈতাশ্রয়ীতে কী হয় না, দুটি শব্দেরই অর্থ থাকবে। অনুকারার্থকে কি একটির অর্থ থাকবে, একটির অর্থ থাকবে না। ধন্যাত্মকে কোনোটারই অর্থ থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এখন বলছিলাম ধন্যাত্মক বিশেষণ। তাহলে ধন্যাত্মক বিশেষণ কি না, ধন্যাত্মক শব্দগুলো যখন বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হবে তাকে ধন্যাত্মক শব্দ বলা হবে। আবার এইভাবেও তোমরা বলতে পারো যে
ধ্বনির অনুকরণে যে সমস্ত শব্দ গঠিত হয় সেই শব্দগুলি যখন বিশেষণ হিসেবে আমরা বাক্যে ব্যবহার করি তখন তাকে ধ্বন্যাত্মক বিশেষণ বলে। এরপরে তো শব্দদ্বৈতাশ্রয়ী। শব্দদ্বৈতাশ্রয়ী ঘটনাটা বললাম আমি, যে একই পদ ডবল হয়ে অর্থাৎ দ্বিত্ব হয়ে, তাই শব্দ দ্বৈতাশ্রয়ী বলা হয়েছে। তাহলে দুটো শব্দের আশ্রয়ে যে পদ গঠিত হয় সেটা হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী। এগুলো বিশেষণ হিসেবে যখন ব্যবহৃত হবে তখন আমরা তাকে বলবো শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। যেমন গরম গরম ভাত, তারপর হচ্ছে দলে দলে লোক, ভালো ভালো কথা। তাহলে কথাকে বিশেষিত করছে ভালো ভালো, লোককে বিশেষিত করছে দলে দলে, ভাতকে বিশেষিত করছে গরম গরম। তাহলে গরম গরম, দলে দলে, ভালো ভালো, এগুলো হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। একই শব্দ দ্বিত্ব হয়ে অন্য বিশেষ্য পদ দিয়ে বিশেষিত করছে, তাই এদের নাম দেওয়া হয়েছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। এর হচ্ছে পদান্তরিত বিশেষণ। পদান্তরিত এমন নাম হলো কেন না, যে সমস্ত বিশেষ্য পদগুলি বিশেষণ নয়, প্রত্যয় যোগে বিশেষণ রূপান্তরিত হবে। যে সমস্ত বিশেষ্য শব্দগুলি প্রত্যয় যোগে বিশেষণে রূপান্তরিত হয় তাদেরকেই আমরা বলবো পদান্তরিত বিশেষণ। যেমন ধরো বন, ওর সাথে জ প্রত্যয় যোগ করলেই হবে বন্য। তাহলে বনটাকে যখন বন্য করছি তখন বিশেষণে রূপান্তরিত হয়ে গেল। বন আমরা জানি যে অরণ্য বা জঙ্গল, বন নাম বিশেষ, এটা বিশেষ্য পদ। জ প্রত্যয়টা যোগ করার সাথে সাথে সে বিশেষণ হয়ে গেল। যেমন বন্য প্রাণী, এই প্রাণী বিশেষ্য পদকে বিশেষিত করছে বন্য। গ্রাম গ্রামীণ, তারপর হচ্ছে সুখ সুখী, ঘর ঘরোয়া। তাহলে সুখ সুখী এর সাথে ই প্রত্যয় যোগ করলেই সুখী হয়ে যায়, ওয়া প্রত্যয় যোগ করলে ঘরোয়া হয়ে যায় ঘরের সাথে। তাহলে এই যে প্রত্যয়গুলি যোগ করে বিশেষ্য পদগুলিকে আমরা বিশেষণ হিসাবে ব্যবহার করলাম, অর্থাৎ বিশেষণে রূপান্তরিত করলাম, এগুলিকেই বলা হবে পদান্তরিত বিশেষণ। অর্থাৎ বিশেষ্য থেকে প্রত্যয় যোগে পদান্তরিত হয়ে যাচ্ছে, বিশেষণে অন্য পদে চলে যাচ্ছে, তাই এর নাম দেওয়া হয়েছে পদান্তরিত বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক আমরা সর্বনাম পেয়েছি, আবার প্রশ্নবাচক বিশেষণও আছে। তাহলে যে সমস্ত প্রশ্নবাচক শব্দগুলো আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করি, কেন, কি, কোথায়, এই ধরনের কিছু প্রশ্নবাচক শব্দ আছে যেগুলোকে আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারি। যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা তাকে প্রশ্নবাচক বিশেষণ বলবো। কি, কেন, কোন, কেমন, এই প্রভৃতি প্রশ্নবাচক শব্দগুলোই বিশেষণ হিসেবে যখন ব্যবহৃত হবে তখন আমরা তাকে প্রশ্নবাচক বিশেষণ বলব। এরপর হচ্ছে সম্বন্ধ বিশেষণ। সম্বন্ধ পদ সম্পর্কে আমাদের ধারণা আছে, কারণ আমরা কারক করার সময় জেনেছি যে কারক 6 রকমের। এছাড়াও দুটো পদ আছে, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ, যারা ক্রিয়াপদের সাথে সম্পর্কে থাকে না। এই সম্বন্ধ পদ র আর এর বিভক্তিযুক্ত হয়। এই র আর এর বিভক্তিযুক্ত সম্বন্ধ পদগুলো যখন বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা তখন সম্বন্ধ বিশেষণ বলতে পারব। আর সম্বন্ধ পদ কি না, যে সমস্ত পদগুলি বাক্যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক তৈরি না করে বাক্যে অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করে, তখন পাশাপাশি অবস্থিত দুটি পদের প্রথমটিকে বলা হবে সম্বন্ধ পদ। কারণ প্রথমটিকে কেন না, ওই যে র বা এর বিভক্তির পরে, অর্থাৎ সম্বন্ধ পদ কী করে না, ক্রিয়ার সাথে সম্পর্ক করে না কিন্তু বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক করতে পারে। বাংলার মুখ আমি দেখিয়াছি, মুখের সাথে বাংলার সম্পর্ক আছে কিন্তু দেখিয়াছির সাথে নয়। বাংলার মুখ পুরোটা যদি আমি
ধরি তখন হয়তো ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু বাংলার যে পদটি সেই পদটির সাথে দেখিয়াছি কোনো সম্পর্ক নেই। কী দেখিয়াছি? মুখ দেখিয়াছি। তাহলে মুখের সাথে বাংলা সম্পর্ক আছে, কার মুখ? বাংলার মুখ। তাহলে এখানে দুটি পদ সম্পর্কযুক্ত, তার প্রথম পদ হচ্ছে বাংলার, আর বাংলার র বিভক্তি আছে, তাই একে আমরা অনায়াসে বলবো সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদ যখন বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো সম্বন্ধ বিশেষণ। তাহলে প্রয়োগের বৈচিত্র্য দিক থেকে বিশেষণ পদ দিয়ে আমরা এই আলোচনাকে ভাগ করলাম। আমি আর একবার করে দিচ্ছি। একপদী বিশেষণ, একটি পদের দ্বারা যে বিশেষণ পদ গঠিত হয় তাকে একপদী বিশেষণ পদ বলে। যেমন লাল জামা, নীল ফুল, এগুলো এক একটি পদ অন্যের পদকে বিশেষিত করছে, তাই একটি পদ বিশেষণ হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে তখন তাকে আমরা একপদী বিশেষণ বলছি। বহু পদ, এক পদের বেশি পদ মিলে যখন বিশেষণের ভূমিকা গ্রহণ করে তখন তাকে আমরা বলব বহুপদী বিশেষণ। বাক্যাশ্রয়ী, বাক্যের মধ্যে কোনো একটা বাক্য বা বাক্যাংশ, বাক্যের মধ্যে বাক্যাংশ বলবো, বাক্যাংশ যখন বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী বিশেষণ বলবো। একটা উদাহরণ দিলাম যে অনেক দেখে শুনে, অনেক দেখে শুনে কাজ জানা, অনেক দেখে শুনে কাজ জানা বা কাজ শিখেছে এমন কর্মচারীর জন্যই নবীনবাবু গণ্য হয়ে বেড়াচ্ছে। তাহলে অনেক দেখে শুনে কাজ শিখেছে, এই একটা বাক্য বা বাক্যাংশ বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই একে আমরা বলছি বাক্যাশ্রয়ী বিশেষণ। এগুলো হচ্ছে ধর্মাত্মক বিশেষণ। ধর্মাত্মক পদগুলি যখন বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা ধর্মাত্মক বিশেষণ বলব। আর ধর্মাত্মক পদগুলি ধ্বনির অনুকরণে গঠিত হয়, বাস্তব যে ধ্বনি হয় তার অনুকরণে গঠিত হয়। এরপর হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী। তাহলে শব্দ দ্বৈত যখন বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ পদ বলবো। গরম গরম ভাত, দলে দলে লোক, এগুলি দলে দলে গরম গরম, এগুলি হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। আর ধর্মাত্মক বিশেষণ উদাহরণটা আরেকবার বলে দিই, ফুটফুটে, কনকনে, এগুলিকে আমরা বলতে পারি ধর্মাত্মক বিশেষণ। পদান্তরিত বিশেষণ, বিশেষ পদ যখন প্রত্যয় যোগে বিশেষণে রূপান্তরিত হয় তখন তাকে আমরা পদান্তরিত বিশেষণ পদ বলব। যেমন হচ্ছে বন বন্য, গ্রাম গ্রামীণ, ঘর ঘরোয়া, গাছ গেছে। প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্নবাচক শব্দগুলো যখন বিশেষণ পদ হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা প্রশ্নবাচক বিশেষণ পদ বলব। যেমন কেন, কি, কোন, এই ধরনের যে প্রশ্নবাচক শব্দগুলো আছে সেগুলো বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হলেই আমরা প্রশ্নবাচক বিশেষণ পদ বলব। সম্বন্ধ বিশেষণ, র বা এর বিভক্তিযুক্ত সম্বন্ধ পদ বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হলে তখন তাকে আমরা সম্বন্ধ বিশেষণ বলব। যেমন ঘুমের দেশে, দূরের আকাশ, তাহলে ঘুমের দেশে, দেশকে বিশেষিত করছে ঘুমের, দূরের আকাশ, আকাশকে বিশেষিত করছে দূরের পদটি, তাহলে দূরের সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে, দূরের কথাটি তৈরি হয়েছে, তাহলে ঘুমের সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে ঘুমেরটি হচ্ছে সম্বন্ধ পদ, আর এখানে বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই দূরের এবং ঘুমের এই দুটি পদকে আমরা সম্বন্ধ বিশেষণ বলব। বিশেষণের বৈচিত্র্য অনুযায়ী আমাদের যে বিশেষণ পদের ভাগগুলি ছিল আজকে আলোচনা করে দিলাম, বিশেষণ পদ শেষ হয়ে গেল। তো আমাদের বিশেষ পদ, সর্বনাম পদ এবং বিশেষণ পদ শেষ করে দিলাম। এরপর যে পদ পড়াবো সেটা হচ্ছে অব্যয় পদ। আমি আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, কারণ বোর্ডে লিখতে গেলে অনেক সময় চলে যাবে বা হবে না। যাই হোক, আমি কিছুটা আলোচনা করছি। অব্যয়, অবয়জবালা অন্তস্থ, অটা বাদ দিলে ব্যয়। ব্যয়, তাহলে যে পদের লিঙ্গ বিভক্তি পুরুষ বা বচন ভেদে ব্যয় হয় না বা রূপের বদল হয় না সেই সমস্ত পদগুলিকেই আমরা বলবো অব্যয় পদ।
ক্রিয়াপদ এগুলোর বদল হয়, অন্যান্য পদের লিঙ্গ বচন পুরুষ অনুযায়ী বদল হয়, পরিবর্তিত হয়। যেমন আমি যাই, আমি পুরুষ, আমি হচ্ছে উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন, তাহলে আমি পুরুষটার সাথে যাই হচ্ছে। কিন্তু যখন মধ্যম পুরুষ আনবো, তুমি যাই হবে কি? হবে না, তুমি যাও। তাহলে পুরুষ চেঞ্জ হলো, ক্রিয়ার রূপটারও বদল হয়ে গেল। কিন্তু অব্যয়ী এমন পদ যার রূপের কোনো বদল হয় না। তাহলে আমি ও তুমি, বা রাম ও শ্যাম কামারপুকুর যায়। আর যদি আমি বলি লীনা ও টিনা কামারপুকুর যায়, কোনো রকম বদল হবে না, ও ফিক্সড হয়ে যাবে, ওটার কোনো বদল হবে না। যে লিঙ্গ চেঞ্জ হয়ে গেল লীনা ও টিনার ক্ষেত্রে, ওটা অন্যরকম কিছু বসে যাবে, হবে না। এই অব্যয়, যেটাকে আমরা অব্যয় বলি, এই পদের লিঙ্গ পুরুষ বচন ভেদে কোনো পরিবর্তন হয় না বলে এদের নামকরণ হয়েছে অব্যয় পদ। এই অব্যয় পদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে আমাদের বাক্যের ক্ষেত্রে। ইংরাজির ক্ষেত্রেও আমরা জানি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটে মিলেই আমাদের বাংলাতে পদ, অব্যয় পদ। এই অব্যয়গুলো কী করে না, শব্দের সাথে শব্দের, বা পদের সাথে পদের, বা বাক্যের সাথে বাক্যের যোগ স্থাপন করে। বাক্যকে বর্ধিত করতে গেলে আমাদের এই অব্যয় পদগুলোর ভূমিকা আছে। তাহলে এই অব্যয় পদগুলোকে আমরা প্রাথমিকভাবে চারটে ভাগ করব: পদান্বয়ী, সমন্বয়ী বা বাক্যান্বয়ী, আর অনন্বয়ী বা ভাব প্রকাশক, আর ধন্যাত্মক অব্যয়। এই চারটে অব্যয়ে আমরা প্রাথমিকভাবে ভাগ করব। তারপর পদান্বয়ী অব্যয়ের আবার ভাগ থাকবে, সমন্বয়ী বা বাক্যান্বয়ী অব্যয়ের ভাগ থাকবে, আবার অনন্বয়ী বা ভাব প্রকাশক এই অব্যয়গুলোর ভাগ থাকবে। আর ধন্যাত্মক অব্যয়, ওইটাও ধ্বনির অনুকরণে গঠিত হবে ধন্যাত্মক অব্যয়গুলো। যা হোক, তাহলে অব্যয় কাকে বলে আমরা জানতে পারলাম যে লিঙ্গ বিভক্তি পুরুষ বা বচন ভেদে যে সকল পদের রূপের কোনো বদল হয় না তাকে বলা হয় অব্যয় পদ। এই অব্যয় পদ প্রাথমিকভাবে চার প্রকার: পদান্বয়ী, পদান্বয়ী নামকরণই বুঝতে পারছো যে পদযুক্ত অন্বয়ী, অন্বয়ী মানে সম্পর্ক, পদের সাথে পদের সম্পর্ক করে এই পদান্বয়ী। এর আবার ভাগ থাকবে সাদৃশ্যবাচক বা অন্যান্য আছে, আলোচনা করব। আর বাক্যান্বয়ী বা সমুচ্চয়ী, এরা বাক্যের সাথে বাক্যেরও করতে পারে, অন্বয় স্থাপন করতে পারে, অন্বয় মানে সম্পর্ক। আর অনন্বয়ী বা ভাব প্রকাশক, ভাবের দিক থেকে, তাই এদের অনন্বয়ী নাম দেওয়া হয়েছে। ভাবের দিক থেকে আমাদের অনেকগুলো অব্যয় আছে। আর ধন্যাত্মক অব্যয়, ধ্বনির অনুকরণে যে সমস্ত অব্যয় পদগুলো গঠিত হবে তাদের ধন্যাত্মক অব্যয় পদ বলা হবে। তাহলে এই চার রকম অব্যয় আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত।